প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফএসি ব্যাংক নিবেদিত এই সময় এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আমি মুকসিমুল হাসান। আজ আমাদের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো একটু জেনে নেব, তারপর আমরা অতিথিদের সঙ্গে পরিচিত হব। আজ উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে বিশ্ব নেতাদের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। যে অধিবেশন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যে আজকের দিনে আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ভাষণ দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, এবং একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে তিনি বৈঠক করেছেন, যেটি একটি গুরুত্বপূর্ণ খবর। এবং বৈঠকে তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র এবং যে কোনো সাহায্যে সরকারের পাশে থাকবে, এবং আরও কিছু বিষয় বলেছেন সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে গার্মেন্টস পোশাক শিল্পে আমরা দেখছি যে গার্মেন্টস খাতে গত কয়েকদিন শ্রমিকদের ভিতরে বিক্ষোভ, এক মাস ধরে প্রায় বিক্ষোভ এবং অস্থিতিশীলতা ছিল। আশা করা যাচ্ছে সেটি আগামীকাল কেটে যাবে, কেননা আজ সচিবালয়ে বৈঠক হয়েছে মালিক শ্রমিকদের, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে খোলা হবে। এবং শ্রমিকদের যে 18 দফা দাবি ছিল সেই দাবিগুলো অনেকটাই মালিকরা মেনে নিতে সম্মত হয়েছেন, এবং 10 অক্টোবরের মধ্যে বকেয়া যে বেতন রয়েছে সেগুলো পরিশোধ করা হবে। সেই সঙ্গে বলেছেন যদি এখন নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে কঠোরভাবে দমন করা হবে বলে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র এবং শ্রম উপদেষ্টা। এটি একটি দিনের গুরুত্বপূর্ণ খবরের বাইরে আমরা জানি যে কক্সবাজারে চকরিয়াতে ডাকাতের ছুরিকাঘাতে একজন সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন, এবং এ প্রসঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিবৃতিও দিয়েছেন। এর বাইরে সেনাপ্রধানের রয়টার্সকে দেওয়া একটি ইন্টারভিউতে সেনাপ্রধান বেশ কিছু বিষয়ে কথা বলেছেন যেগুলো বেশ গুরুত্বপূর্ণই বলা যায়। তিনি বলেছেন যে কোনো পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পাশে থাকার ঘোষণা দিয়েছেন এক ধরনের, এবং তিনি বলেছেন যাই আসুক না কেন সেনাবাহিনী নোবেল বিজয়ী ইউনূসের পাশে থাকবে, সব ধরনের সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে তিনি এরকম একটি মত তিনি প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে বদিউল আলম মজুমদারও কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সেই প্রসঙ্গগুলো এবং ভারতে ইলিশ রপ্তানি এবং তার বাংলাদেশের বাজারে তার কী প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু হয়েছে সে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বামে রয়েছে বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং তার ঠিক পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আমি আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেটি বলছিলাম আলোচনার শুরুতেই যে আজ জাতিসংঘের সাধারণ পরিষদের একটি গুরুত্বপূর্ণ দিনই বলা যায়, কেননা বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজই গতকাল রওনা দিয়েছেন এবং রাতে পৌঁছেছেন, এবং পৌঁছানোর পরে আজ তিনি সাধারণত যেটি বিরল বলা যায় যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা, বিশেষ করে এই দিনে এটি যেদিন তার ভাষণ থাকে সেটি খুবই কম হয়, এবং বাংলাদেশেও সম্ভবত কোনো সরকার প্রধান এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তো এই বৈঠককে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি বিষয়টাকে খুব অ্যাটলিস্ট প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য আমি বিরল মনে করি না, এবং এটা আমার কাছে যে বর্ণনাগুলো দিলেন জাতিসংঘে বাংলাদেশের সরকার প্রধান সব কিছু মিলে কিন্তু আমার কাছে বিষয়টা পুরোটাই প্রত্যাশিত মনে হয়েছিল। কারণ হচ্ছে যে বাংলাদেশের এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যিনি আছেন প্রধান হিসেবে, তিনি হচ্ছেন বাংলাদেশের সন্তান, একজন নোবেল লরিয়েট, ইন্টারন্যাশনাল অ্যাক্লেইমড একজন পার্সোনালিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি মেকার্স, বিট উইথ আপনার ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকান হোয়াট এভার, তার প্রচুর সংখ্যক ভক্ত গুণগ্রাহী ওই দেশে আছে। তিনি শুধু নোবেল লরিয়েট না, তিনি কিন্তু আপনার ওখানে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাওয়া একজন ব্যক্তিত্ব, ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তিত্ব, অনেকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাইয়েস্ট অ্যাওয়ার্ড মানে সম্মাননা যেটা আমরা বলি, এইগুলো কিন্তু তার ঝুলিতে আছে। সঙ্গে এমন একজন আপনার সম্মানিত ব্যক্তিত্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে যেভাবে আমি দেখলাম এটা আপনার টিভি স্ক্রিনে, তাকে যেভাবে জড়িয়ে ধরেছেন, আমার কাছে কিন্তু এই দৃশ্যটি বরং মনে হয়েছে ভীষণ বিরল। কারণ এই প্রফেসর মোহাম্মদ ইউনূস ভীষণ নির্যাতনের শিকার হয়েছেন, অপমান অপদস্থতার মধ্যে গিয়েছেন, গত বুলিংয়ের শিকার হয়েছেন 15টি বছর।
নিঃসন্দেহে তিনি বুলিংয়ের শিকার হয়েছেন এবং সমস্ত ঘটনাবলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট বারবার বিবৃতি দেওয়া বারবার বিবৃতি দিয়েছেন, তাদের প্রচুর সংখ্যক মানে সিনেটরস কংগ্রেসম্যান তারা মানে এই ব্যাপারে বিবৃতি 120 নেতা এবং নোবেল লরিয়েট সহ প্রায় মোর দেন 40 নোবেল লরিয়েটস এবং বাকিরা আপনার সব বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, এমনকি আপনার আপনার ইউকের ইমিডিয়েট পাস্ট যিনি প্রাইম মিনিস্টার ছিলেন মিস্টার ঋষি সুনাকের শ্বশুর, তিনিও কিন্তু আপনি ইনফোসিসের মানে আপনার সহপ্রতিষ্ঠাতা, তিনিও বিবৃতি দিয়েছেন। এবং ভারতের এবং আরেকজন ভারতের খুব বিখ্যাত মানে নোবেল লরিয়েট, তিনিও কিন্তু মানে ওদের সাথে ছিলেন। সো আমি যেটা বলতে চাই যে নিঃসন্দেহে বাংলাদেশের ক্ষেত্রে এটা অত্যন্ত একটা মানে আপনার মানে সম্মানের দিন নিঃসন্দেহে, কারণ আমাদের একজন নাগরিক, আমাদের প্রকারান্তরে আমাদের দেশের যিনি চিফ অ্যাডভাইজার তিনি যখন এই ধরনের মানে সম্মানিত হন, এই সম্মানটা গোটা জাতি এটাকে আপনার আমি প্রথম আলো আপনার এখানে স্ক্রিনে দেখছি, এটা নিশ্চয়ই আপনার মানে দর্শকরাও এই দৃশ্য দেখেছেন বোধ হয়, মানে প্রেসিডেন্ট বাইডেন মানে কিভাবে আপনার মানে আপনার একেবারে হাত দিয়ে জড়িয়ে এক্স্যাক্টলি, এটা একটু বিরল। এটা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এতটা আপনার ইনফর্মাল হন না, সাধারণত হন না, সো ইনফর্মাল এক্স্যাক্টলি। তো সো এই ঘটনাটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং উনি বাংলাদেশ মানে প্রেসিডেন্ট বাইডেনের স্টেটমেন্ট সোফার আমি যেটা দেখেছি, তারা বাংলাদেশের এই যে একটা মানে সফল আপনার ছাত্র জনতার যে মানে আপনার গণ-অভ্যুত্থান হলে এই বিষয়গুলো নিঃসন্দেহে তারা অবগত, এবং বাংলাদেশের যে একেবারে একটা তলাবিহীন ঝুড়ির কথা আমরা 75 পূর্ব অবস্থায় জানতাম, বাংলাদেশটাকে মোটামুটি একটা তলাবিহীন ঝুড়িতেই মানে আপনার শেখ হাসিনা আবার রেখে গিয়েছেন। যখন ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পথে থাকে, যখন লক্ষ লক্ষ কোটি টাকা যখন বিদেশে পাচার হয়ে যায়, এবং আপনার যখন মানে হাজার হাজার মানে কোটি টাকা, লক্ষ কোটি টাকা যখন প্রত্যেকটা নাগরিক যখন আমাদের কাঁধের উপরে থাকে, অথবা বিদেশিরা ইনক্লুডিং আপনার আদানি, গৌতম আদানি বোধহয় তার নাম, পুরো নামটা, তিনি যখন আমাদের $1 বিলিয়ন মতো ঋণ পরিশোধের জন্য যখন চাপ দেন, অথচ আমাদের দেওয়ার সামর্থ্য নাই, এমনি একটি পরিস্থিতিতে বাংলাদেশ ইকোনমিক ইমানসিপেশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব, আমি মনে করি যে তারা বাংলাদেশের পক্ষে থাকবেন। বাংলাদেশটাকে যে আমরা নতুন করে রিকনস্ট্রাকশনের দিকে যাচ্ছি, রিবিল্ড করতে চাচ্ছি আমরা, সেটার জন্য আপনার মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখেই আমি মনে করি যে মানে বাংলাদেশ এগুলো অনেকগুলি অর্জন করতে পারবে। আপনার কাছে আবার আসবো রিপন ভাই, তার আগে আমি একটু যেতে চাই সোহরাব হাসানের কাছে। আপনার সঙ্গে একই বিষয়ে একটু জানিয়ে রাখি, সেটি নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট তিনি বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে বাংলাদেশের জুলাই বিপ্লব চলাকালীন যে গ্রাভিটিগুলো এবং তার পরবর্তীতে যেগুলো শিক্ষার্থীরা আমরা যেটি এখনও দেখছি কিংবা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখছি যে ঢাকার রাজপথে যে গ্রাভিটিগুলো এঁকেছিল, সেই গ্রাভিটিগুলো বলা যায় যে এক ধরনের প্রামাণ্যচিত্র, সেটি আর্ট বুক আকারে ডক্টর ইউনূস তিনি জো বাইডেনকে দিয়েছেন, এবং সেখানে তিনি এই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং বলেছেন যে অনেক শিক্ষার্থীর ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ। এবং এ প্রসঙ্গে জো বাইডেন বলেছেন যে শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদের জন্য যুক্তরাষ্ট্র পূর্ণ সহযোগিতা করা উচিত। এই বক্তব্যকে কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং সেই সঙ্গে শুধুমাত্র যে তিনি আজকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তা নয়, তিনি একই সঙ্গে আগে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। এই দুটি বিষয়কে ধন্যবাদ। প্রথমত হচ্ছে রিপন ভাই বলেছেন, তার সাথে এটি যোগ করার যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের নাগরিক এবং শান্তিতে নোবেল বিজয়ী, তার তো বিশ্বব্যাপী একটা ভাবমূর্তি, একটা সুনাম আছে, এবং সেটি কূটনীতির ক্ষেত্রে তো একটা মানে আমরা ইতিবাচকভাবে সেটি ব্যবহার করতে পারি, এবং ইউনূস সাহেবের প্রতি বিশ্ব নেতৃবৃন্দেরও এক ধরনের আগ্রহ আছে, আবেগ আছে, ভালোবাসা আছে। এখন সেটা আমরা কতটা কাজে লাগাতে পারি, এবং যে ছবি আমরাও দেখেছি টিভিতে এবং সংবাদপত্রে, অনলাইনে, আর সেটি আসলেই এটি ব্যতিক্রমী, কারণ দুইজন নেতা এভাবে মানে পরস্পরকে জড়িয়ে ধরা এবং এক ধরনের আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। তো সেটা আমরা কূটনৈতিকভাবে, আবার রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কিন্তু ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কে খুব প্রভাবিত করতে পারে না, যেটা করে
নীতি, পলিসি, নীতি, পরিকল্পনা এবং জাতীয় স্বার্থ। যুক্তরাষ্ট্রের নিশ্চয়ই একটি স্বার্থ আছে, ভূ রাজনৈতিক স্বার্থ বাংলাদেশকে নিয়ে। আবার বাংলাদেশের স্বার্থ আছে যেটি বাণিজ্যিক স্বার্থ, বিনিয়োগ স্বার্থ, যে যত বেশি বিনিয়োগ আসে, এককভাবে কিন্তু মার্কিন বিনিয়োগ বাংলাদেশে সবচেয়ে বেশি। বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, ইউরোপীয় ইউনিয়নের পরই তৈরি পোশাক রপ্তানি বেশি হয় যুক্তরাষ্ট্রে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই অনেক দিন ধরেই কিন্তু জিএসপি সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আশা করতে পারি যে এই এনুস সাহেবের এই যে তার উজ্জ্বল ভাবমূর্তি, সেটি ব্যবহার করে আমরা যদি এই সুবিধাটা পাই, এটা হচ্ছে বাংলাদেশের সামনে চলার জন্য একটা বড় মাইল ফলক হবে। আর এও ঠিক যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানরা এর আগে তো জাতিসংঘ প্রতি বছরই যান এবং বিরাট বিরাট বহর নিয়ে যান, কিন্তু তারা এবার বহরও ছোট ছিল না, তারা মার্কিন প্রেসিডেন্টের সাথে এভাবে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেনি। খুব বেশি হলে এই ব্রেকফাস্ট যে ইয়ে হয়, ডিনার না, টি, মানে দেশগুলোর সাথে মার্কিন প্রেসিডেন্ট একটা কি বলে। আমরা একটু ছোট্ট করে জাতিসংঘের প্রসঙ্গটা শেষ করার আগে আমরা একটু আসাদুজ্জামান রিপন আপনার কাছেই জানতে চাই, যে বিষয়গুলো বলছিলাম তার পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আজকে জো বাইডেন তিনি বক্তব্য দিয়েছেন এবং বিশ্ব নেতারা অনেকেই বক্তব্য দিয়েছেন, এবং জো বাইডেনের বক্তব্যের ভিতরে একটি অংশ ছিল যে চলমান যুদ্ধ পরিস্থিতির শেষ দেখছেন না, এটি বলেছেন জাতিসংঘের মহাসচিব, এবং গাজায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তো সার্বিক বিষয়ে আপনার এবং ফিলিস্তিনের গণহত্যার ব্যাপারেও নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তো এই সার্বিক ব্যাপারে আজকের জাতিসংঘের প্রথম দিনের, যেহেতু আপনি দীর্ঘদিন আন্তর্জাতিক বিষয়ের দায়িত্বও পালন করেছেন বিএনপির, এবং এই ডিপ্লোমেসি সংক্রান্ত আপনি একটি পত্রিকারও সম্পাদক, সব মিলে আপনার কাছে একটু এর গুরুত্ব সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্য খুব যেটা বেশ অনেকদিন ধরেই তো আমরা গাজা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি, কিন্তু এটা কিন্তু রিজলভ হলো না এবং খুব দ্রুত হবে বলে মনে করি না, বরং এটাকে আরও অ্যাক্সিলারেট করছে বলে মনে হচ্ছে। আর ফিলিস্তিনিদের যে মানে আপনার সংকট সমস্যা, আসলে সারা পৃথিবীতে এখন মুসলমানরা একেবারেই বিভক্ত, পোলারাইজড হয়ে গেছেন তারা নানান পক্ষে। মুসলমানদের মুসলিমদের মানে মুসলিম কান্ট্রিজগুলোর যদি একটি ইউনিফাইড যদি থাকতো, স্ট্রেংথ থাকতো, তাহলে হয়তো একটা প্রেশার গ্রুপ হিসেবে মানে চাপ দেওয়া যেতে পারতো। সেটা আমাদের মধ্যে নেই। ফলে আমার তো মনে হয় না যে আপনার খুব মানে নিকটতম সময়ের মধ্যে বিশ্বে আমরা খুব শান্তিময় পরিস্থিতি দেখব, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, সমস্ত এগুলো সব আমাদের ভালো আকাঙ্ক্ষা, সদিচ্ছা। আমরা এইভাবে দেখতে চাই পৃথিবীটাকে, একটা মানে যুদ্ধহীন পৃথিবী দেখতে চাই আমরা, কিন্তু সেটা আমরা কত দূর পারবো, বোধহয় আদৌ পারবো কিনা সন্দেহ। আমার কাছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমি এর আগে যে আলোচনাটা করছিলাম, সেটাকে আমি একটু আবার যেতে চাই। এই বছরটি কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি আপনার ইউনাইটেড নেশনসে। আমরা 1974 সালে আমরা জাতিসংঘ কর্তৃক একটা স্বীকৃত রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছিলাম। আমাদের সেই জাতিসংঘের সদস্যপদ লাভের 50 বছর কিন্তু এইবার। এবং আমার রিপন ভাই, আপনি কিচ্ছু মনে করবেন না, আপনাকে একটু থামাচ্ছি, যে এই জাতিসংঘের 50 বছর পূর্তি নিয়ে সেটি নিয়ে একটু কথা বলবো। কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের নিউ ইয়র্কের ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি খুব ব্যস্ততার সঙ্গে দিন পার করছেন। আজকে জাতিসংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিক অধিবেশন শুরু বলা যায়, বিশ্ব নেতারা সেখানে বক্তব্য দিয়েছেন, যেটি নিয়ে আমরা আলোচনাও করছিলাম। একই সঙ্গে বাংলাদেশের আমরা বলবো যে 50 বছর পূর্তি জাতিসংঘের সদস্যপদের আজকের এই দিনটি, সেটি নিয়েও একটি আয়োজন আছে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কর্মসূচি রয়েছে এবং জো বাইডেনের সঙ্গে বৈঠকেরও যদি কোনো আপডেট থাকে সেটি আপনি আমাদের জানাবেন। ফরিদ আলম। ধন্যবাদ অপু। আপনারা জানেন যে আজকে 24 সেপ্টেম্বর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের একটি বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের একটি বৈঠক হয়েছে। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এটা মানুষ যেরকম প্রত্যাশা করেছিল, আমরা যেটা দেখেছি, এটা
প্রত্যাশার চেয়েও বোধহয় একটু বেশি ঘটেছে, কারণ জো বাইডেন তাকে যেভাবে আলিঙ্গন বেশি ঘটেছে, কারণ জো বাইডেন তাকে যেভাবে আলিঙ্গন করেছেন, যেভাবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, এটাতে তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে সেই জো বাইডেন নিজেই সম্ভবত যে ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব ছিলেন। যাই হোক, সেটা আমাদের জন্য একটা শুভ সংবাদ। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ আমাদের বাংলাদেশের স্থায়ী মিশনে একটি, আজকে কিন্তু এই উপলক্ষে আমাদের বাংলাদেশের স্থায়ী মিশনে একটি অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা আশা করছি যে সেই অনুষ্ঠানে কমপক্ষে 50টি দেশের ডক্টর ইউনূস বক্তব্য রাখবেন। তো সেটি একটি ঘটনা, কিন্তু আমাদের জন্য এটি খুবই গর্বের বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতিসংঘের এই অধিবেশনে যোগদানের পরে বিশ্ব নেতাদের মধ্যে যে ধরনের একটি মনে হয় যে এই সবাই কেমন একটু খুশি হয়েছেন, যে এটা খুব স্বাভাবিক ঘটনা যে প্রতি বছরই কিন্তু এই সম্মেলন হয়, এই অধিবেশন হয়, কিন্তু ডক্টর ইউনূসকে বিশ্ববাসীরা যেভাবে চিনেন যে মাইক্রো ক্রেডিটের জনক, একজন অর্থনীতিবিদ হিসেবে, সে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে তারা স্বাবলম্বী হতে পারে সেই জিনিসগুলো বলে যেতেন অতিথি হিসাবে। কিন্তু আজকে উনি নিজেই বাংলাদেশের সরকারের প্রধান হিসাবে তিনি জাতিসংঘে উপস্থিত হয়েছেন, এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূস এমন একটি মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব হাতে নিয়েছেন যে সময়ে গত 1.5 দশক ধরে বাংলাদেশের অনেক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেক ধরনের সমস্যা ছিল, এবং একটি ছাত্র জনতার একটি বিশাল ঐতিহাসিক একটি বিপ্লবের পরে কিন্তু যে জয় এসছে, সেই জয়ের সময়ে ডক্টর ইউনূসকে একটি ভঙ্গুর অর্থনীতির দেশে তাকে দায়িত্ব হাতে নিতে হয়েছে, এবং সেই অবস্থায় উনি এই সফর, যুক্তরাষ্ট্র সফরটাই তার প্রথম সফর সরকার প্রধান হিসেবে। এর আগে তার আরেকটি দেশে যাওয়ার কথা ছিল, সম্ভবত থাইল্যান্ডে, সেটি কিন্তু বন্যার কারণে উনি যেতে পারেননি। সেটি সম্ভবত বিমস্টেক বা এই ধরনের কোনো একটি অর্থনৈতিক সম্মেলন ছিল বলেই ওনার যাবার ইচ্ছা ছিল, কিন্তু বন্যার কারণে উনি যেতে পারেননি। তো এই সফর, যুক্তরাষ্ট্রের সফরের মধ্যে দিয়ে ওনার বিশ্বের সাথে, বিশ্ব দরবারে যে বাংলাদেশের নতুন করে যে একটা যোগসূত্র সৃষ্টির যে প্রয়াস, যে চেষ্টা, এটা এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু মানুষ মনে করছে যে এটা একটা সফলতার নতুন দিগন্তে উনি মানে তার পা দিয়েছেন এবং উনি সফল হবেন। কারণ বিশ্ব নেতাদের মধ্যে কখনোই খুব কমই ঘটে এরকম ঘটনা যে ডক্টর ইউনূস যেভাবে এলেন, দেখলেন, দেখার সুযোগ পেলেন না, কম সময়ের মধ্যে উনি জয় করলেন। কারণ আজকের দিনে জো বাইডেনের সাথে বা জাস্টিন ট্রুডোর সাথে, কানাডার প্রধানমন্ত্রীর সাথে যে ধরনের ছবি আমরা দেখেছি, এই ছবিগুলো কিন্তু, এই ছবির বডি ল্যাঙ্গুয়েজ গুলো প্রমাণ করে যে তারা কতটা আগ্রহ নিয়ে ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছিলেন। এখন আজকে 50 বছর পূর্তি উপলক্ষে কি ধরনের ভাষণ দেন সেটা শোনার পর আমরা পরে বলতে পারবো যে উনি আসলে কি বলতে চান বাংলাদেশ নিয়ে। ফরিদ আলম, আপনি সাথেই থাকবেন, আমরা আপনার সঙ্গে আবারও আলোচনায় অংশ নিব। আমরা একটু আসাদুজ্জামান রিপন, আপনি যে জায়গাটি থেকে বলছিলেন যে বাংলাদেশের জাতিসংঘের সাধারণ সদস্যপদ লাভের 50 বছর, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তিনিও সরকার প্রধান, সেই প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা করছিলেন। এই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের 50 বছর যে বিষয়টি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের, আপনি আলোচনার মধ্যে বলেছেন, আপনার ফরিদ আলম সাহেব উল্লেখ করেছেন, মানে 50টি দেশের প্রতিনিধি, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা ফরেন মিনিস্টার, মানে যারা রিপ্রেজেন্ট করছেন যেভাবে হোক, তো তারা আমাদের এই 50 বছর পূর্তি উপলক্ষে একটা রিসেপশনের, মানে আমাদের অ্যাম্বাসি অনুষ্ঠানটা আয়োজন করে, আমাদের পার্মানেন্ট মিশন যেটা আছে তারা আয়োজন করছেন। তো এই যে মানে 50টি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হোয়াট এভার, মানে যে অংশ নিচ্ছেন, সেখানে কিন্তু তারা একটা নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা পাবেন। কোন বাংলাদেশ? একটা রাহুমুক্ত বাংলাদেশ। কোন বাংলাদেশ? যে বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছিল, এবং বাংলাদেশে ইমিডিয়েট পাস যে একটা গণহত্যাকারী সরকার ছিল, এবং বাংলাদেশের ছাত্র জনতা একটা রিয়েল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের মানে পতন ঘটিয়েছে। এই বিষয়টি আপনার বিশ্ব নেতৃবৃন্দ আবার জানবেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার মনে হয় যে 50টি দেশের রাষ্ট্রপ্রধান বা মানে অর্থাৎ প্রতিনিধি যারা থাকবেন দেশগুলোর, এক্সকিউজ মি, তো সেখানে
বাংলাদেশ ওই রাষ্ট্রগুলোর সাথে একটা সহযোগিতার সম্পর্ক ডেভেলপ করতে পারবে আরও বেটার ওয়েতে, এবং ডক্টর ইউনূসের মাধ্যমে সেটা এক্সকিউজ মি জি, সেটা আরও ফলপ্রসূভাবে মানে আগানো সম্ভব হবে। এই জন্য আমি এটা মনে করি বাংলাদেশের জন্য একটা বড় মাপের অপরচুনিটি মানে দেখা দিল, এবং এই অপরচুনিটিটাকে আপনার কাজে লাগানোর জন্য যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বটা একেবারে রাইট টাইমে প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানে একদম হেলম অফ অ্যাফেয়ার্সে আছেন। আমি খুবই আশাবাদী যে আমরা বাংলাদেশকে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো। আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু যাচ্ছি এই প্রসঙ্গেই একটু সৌরভ ভাই আপনার কাছ থেকে আরো একটু জানতে চাই, যদি আপনি একটু যোগ করেন যে আজকে প্রথম দিন যে কথা বলা হচ্ছিল আবার বাংলাদেশের আজ এই দিনেই 50 বছর পূর্তি, সেটি নিয়েও একটি আয়োজন আছে, কিন্তু বিশ্ব নেতাদের যে বক্তব্য প্রথম দিনে যতটুকু আপনি শুনেছেন তার ভিত্তিতে আপনি কিভাবে প্রথম দিনকে মূল্যায়ন করেন? না, বাংলাদেশের জন্য যে সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ কেন, এক হচ্ছে জাতিসংঘের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথেও, বিশেষ করে আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক যেসব দেশের সঙ্গে আছে, বিনিয়োগের সম্পর্ক, সেসব দেশের থেকে আমরা কি পেতে পারি, কি পাওয়ার কথা। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে, সেই ভূমিকাটা আমরা কিভাবে, এবং বেশ বিভিন্ন দেশেই এটা বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী নন্দিত হয়েছে, প্রশংসিত হয়েছে, এবং বাংলাদেশের নামে অনেক জায়গায় গ্রাম হয়েছে, অনেক এলাকা হয়েছে, বাংলা ভাষা সিয়েরা সম্ভবত, আর সেখানে রাষ্ট্রভাষা হিসেবে তাদের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সুতরাং এগুলো আমার আনন্দের। তবে এই বৈঠকে একটা বড় চ্যালেঞ্জও আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের প্রতিনিধি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্য সেটা হচ্ছে আমরা 5-6 বছর থেকে 7 বছর ধরে যে রোহিঙ্গা জিএসপি, এটার আনুষ্ঠানিক, এটা ধারাবাহিক আলোচনা, এটা হবে রোহিঙ্গা এই 10 লাখের উপর রোহিঙ্গা যে বাংলাদেশের উপর চেপে বসেছে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র শুরু থেকে কিন্তু ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখন মিয়ানমারকে বাধ্য করা, কে বাধ্য করতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুটি দেশ, চীন এবং ভারত, এই দুটি গুরুত্বপূর্ণ, তারা দুটি বড় প্রতিবেশী, এবং চীনের সাথে তো মিয়ানমারের এক ধরনের কি বলা যায় যে চীনের নিয়ন্ত্রিতই, মানে চীন যা বলে সেটি মিয়ানমার শোনে। এখন চীনকে রাজি করাবে কে? চীনের সাথে আবার যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক যে বিরোধ বা দ্বন্দ্ব বা নানা কিছু নিয়ে, প্রশান্ত মহাসাগরীয় যে এলাকায় কার আধিপত্য থাকবে ইত্যাদি। সুতরাং এখানে এখানে এই কোন কৌশল কাজে লাগবে, বাংলাদেশ কিভাবে সবার সাথে সুসম্পর্ক রেখে, আমরা চীনের সাথেও সুসম্পর্ক চাই, যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক চাই, ভারতের সাথেও সুসম্পর্ক চাই, আবার রাশিয়ার সাথেও সুসম্পর্ক চাই। এই সম্পর্কগুলো রক্ষা করে কিভাবে আমাদের জাতীয় স্বার্থ করে। অনেকবারই কিন্তু নিরাপত্তা পরিষদের বৈঠকে একবারই কেউ ভেটো দেয়নি, একাধিক দেশ ভেটো দিয়েছে, চীন ভেটো দিয়েছে, রাশিয়া ভেটো দিয়েছে, একটা ভেটো দিলেই যথেষ্ট। এখন আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশের যে এই এর একটি রোডম্যাপ যদি বাংলাদেশ আদায় করতে পারে বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকে, আমি মনে করি সেটি বাংলাদেশে বড় পাওয়া হবে। আচ্ছা, আমরা আবার একটু যুক্ত হব ফরিদ আলম আপনার সাথে। ফরিদ আলম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো, যে আলোচনা আমাদের হচ্ছিল যে আগামী দিনে এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের যে কোন চ্যালেঞ্জগুলো, কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, সেটি যদি আপনি একটু টাচ করেন। এবং সেই সঙ্গে আমরা জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরটি প্রথম হলেও তার সরকার দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনেক গুরুত্বপূর্ণ হলেও সফরটি খুবই সংক্ষিপ্ত, এই অর্থে যে মাত্র আপনার 23 তারিখ উনি রওনা দিয়েছেন, 24 তারিখ পৌঁছেছেন, 27 তারিখ বক্তব্য দিয়ে তিনি 27 তারিখে আবার ব্যাক করবেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এর ভেতরে আর কি কর্মসূচি আছে। ভারতের সঙ্গে আমরা যতটুকু জানি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখাও হবে না, এই বিষয়টি যদি একটু জানাতেন। দেখা হবে না, মানে দেখা হওয়ার তার সুযোগ নেই। উনি তার আগেই
চলে গেছেন। তো আরেকটা জিনিস, সৌরভ ভাই অনেক অভিজ্ঞ মানুষ, উনি যেটা বলেছেন যে আমি সেটা শুনতে পেরেছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আজকে কিন্তু একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যে ইস্যুটা ইউনূস সাহেব উনি তুলেছেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা মনে করি যে এই অধিবেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু, এবং অ্যাকচুয়ালি এটা বিশ্ববাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ যে ডক্টর ইউনূস কি বলেন। 27 তারিখে তার সাধারণ অধিবেশনে একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে, উনি 8 নম্বর বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। সেটা কিন্তু একটা বড় বিষয় যে শুধুমাত্র আমরা অপেক্ষা করছি যে ডক্টর ইউনূস কি বলেন, উনি শুধু বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন এমনটা নয়, উনি বৈশ্বিক ইস্যু নিয়েও কথা বলবেন। বিশেষ করে আমি যেটা আগেও বলেছি যে উনি সারা পৃথিবীতে নানা ধরনের কথা বলেন যেটা মানুষের, দরিদ্র মানুষের উন্নয়নে। উনি আমরা আশা করি যে উনি নিশ্চয়ই তার বক্তব্যে এমন কোনো কিছু বলবেন যে যেটা সারা বিশ্বের জন্যই উপকৃত হতে পারে। আর একটা বিষয় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার যে বৈঠক হয়েছে, আমরা সেটা জানি, সেটা কালকেই হয়েছে। সেটা হলো যে তার সাথে কিন্তু এই বৈঠকে দুই দেশের যে সম্পর্ক, এটা কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, এই সম্পর্ককে কিভাবে আরো সুদৃঢ় করা যায়, এটা নিশ্চয়ই সৌরভ ভাই বলবেন, আমাকে উনি অনেক বেশি জ্ঞানী। সেটা তো আলোচনা হবে, এটা খুবই সিম্পল জিনিস, আলোচনা হওয়ারই কথা। আর এই অধিবেশন আসলে গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের জন্য না। বাংলাদেশ তো একটি সরকার গত 1.5 দশক ধরে প্রতি বছরই তারা এসেছেন, তারা কথা বলেছেন, কিন্তু আমি মনে করি যে এটা ডক্টর ইউনূসের কারণে কিন্তু পুরো অধিবেশনটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে এই অধিবেশনে ডক্টর ইউনূসের মতন একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, উনি এই অধিবেশনের এমন একজন ব্যক্তি যিনি এই অধিবেশনে অন্য সরকার এবং রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি উনি একটি সরকারের প্রধান হিসেবে উনি বক্তব্য রাখবেন, সেটা একটা বড় ব্যাপার। নিশ্চয়ই সেই বিষয়টি শুধুমাত্র আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক সমস্যা যেগুলো রয়েছে সেগুলো নিয়েই যে কথা হবে এরকম না। আমার বিশ্বাস যে উনি যে কথাগুলো বলবেন সেটা বিশ্ব রাজনীতির জন্য একটা বড় পজিটিভ একটা বিষয় হতে পারে বলে আমার বিশ্বাস। অপু, আচ্ছা, আমি একটু আসাদুজ্জামান রিপন ভাই এবং সোহরাব হাসান, আপনারা ফরিদ ভাইয়ের কাছে কিছু জানতে চান কিনা? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আমরা ফরিদ ভাইকে, যেহেতু ব্যস্ত সময় পার করছেন, ওনাকে বিদায় দেব। না, একটা জানার আগ্রহ থাকে যখনই জাতিসংঘ অধিবেশন হয়, তখন আমাদের এখানে একটা স্বাভাবিক প্রবণতা দেখি যে সেখানে মানে আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে যে দুই দলের যারা কর্মী সমর্থক, তারা সেই সামনে কেউ স্বাগত জানান, কেউ প্রতিবাদ সমাবেশ করেন বা মানববন্ধন করেন। এবছরেও এরকম কোনো সম্ভাবনা আছে কিনা 27 তারিখকে ঘিরে? থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি আজকে হয়েছে, খুব বড় পরিসরে না হলেও এটা যেমন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো অনেক ধরনের প্রস্তুতি নিয়েছিল। আপনি জানেন যে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকে তখন কিন্তু স্পষ্টভাবে দুটি ভাগে বিভক্ত থাকে, এবং যারা ক্ষমতায় থাকে তারা তাকে স্বাগত জানায়, যারা বিপক্ষে থাকে। এবং গত 15 বছরে সেটা খুবই ভয়াবহ পর্যায়ে ছিল। আমরা বাস্তবতাটা জানি যে কি কারণে যারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা কি কারণে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, গণতন্ত্র, খুন, গুম, অপহরণ এসবের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করেছে, কিন্তু সেটার কোনো আমরাই দেখিনি। কিন্তু সত্যি যে এটা ডক্টর ইউনূস ধন্যবাদ পেতে পারেন যে আমরা আশা করেছিলাম যে এখানে প্রবাসীদের একটি সংবর্ধনার আয়োজন এখানে করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি বাতিল করেছেন সেটা। আমি ওনার ওনার কাছের একজনের কাছে আমি জানতে চেয়েছিলাম যে কি কারণে উনি এই সংবর্ধনা অনুষ্ঠানটা বাতিল করেছেন। তো উনি যেটা জবাব দিয়েছেন যে সময় স্বল্পতার কারণে উনি এই সংবর্ধনা অনুষ্ঠানটা বাতিল করেছেন। কিন্তু আমরা যতটুকু জানি যে এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ইভেন কি রাজনৈতিক সংগঠনগুলো তাকে সংবর্ধনা জানানোর জন্য বা তার পাশে বসার জন্য, ছবি তোলার জন্য বিভিন্নভাবে আলাদাভাবে উদ্যোগ নিয়েছিলেন। তারা কনসুলেটের সাথে যোগাযোগ করেছে, তারা মিশনে যোগাযোগ করেছে, যেটা ডক্টর ইউনূসের কানে যখন পৌঁছায় উনি সম্ভবত ভেবেছেন যে আমি কোনো বিতর্কে যেতে চাই না, কারণ এটাকে কেন্দ্র করে হয়তো কেউ চাঁদা তুলবে, কেউ হয়তো কারো কাছ থেকে অর্থ নিবে, সেটা এরকম কোনো কিছু হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে। আদারওয়াইজ আমি যেটা শুনেছি ডক্টর ইউনূসের খুবই আপ্রাণ ইচ্ছা ছিল যে উনি প্রবাসীদের সাথে
কথা বলবেন, কারণ প্রবাসীদের প্রতি উনি যে সহমর্মিতা এবং যে মূল্যায়ন উনি করেছেন ওনার বক্তব্যে, যে প্রবাসীদের রেমিটেন্সে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, সুতরাং প্রবাসীরা যাতে বিমানবন্দরে এসে কোনো নাজেহাল না হয়, এবং সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভালো ব্যবস্থা হয়েছে। আমরা অনেক প্রবাসীর কাছে শুনেছি যারা বাংলাদেশ ঘুরে এসেছে কিংবা গিয়েছে তারা এখন অনেক ভালো ব্যবহার পাচ্ছে। কিন্তু তারপরও সৌরভ ভাইয়ের উত্তর আমি প্রশ্নের উত্তর বলবো যে এটা হয়েছে, কিন্তু সেটা কম আকার হয়েছে, কিন্তু উনি এটা বুঝতে পেরেছেন যে না, আমি কোনো বিতর্কে যেতে চাই না, বা আমি কারো একার জন্য না, আমি সবার জন্য কাজ করতে চাই, সুতরাং সংবর্ধনা এখানে কোনো জরুরি কোনো বিষয় না, আমি শুধু মানুষের জন্য কাজ করতে চাই, সেটাই বোধহয় আমরা দেখতে পেরেছি। অনেক 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 ধন্যবাদ ফরিদ আলম। আপনি নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সংবাদ সংগ্রহ করছেন, তার ভেতরে এই আলোচনায় যুক্ত হয়েছেন। আমরা আশা করব পরবর্তী সব সংবাদগুলো এনটিভির পর্দায় আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আপনার মাধ্যমে দেখব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি আবারও। আমি আসাদুজ্জামান রিপন। আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। আজকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমরা যতটুকু জানতে পেরেছি তাতে সেনাপ্রধান তিনি বলেছেন যে কোনো পরিস্থিতিতে যাই আসুক না আসুক সেনাবাহিনী নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এবং তাকে সব ধরনের সহযোগিতা করবে, পাশে থাকবে, এবং বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, এরকম একটি তিনি তার অবস্থান তুলে ধরেছেন। যদিও এই প্রসঙ্গে বদিউল আলম মজুমদার তাকে প্রশ্ন করা হয়েছিল যে কতটা সময় লাগতে পারে কিংবা 18 মাসে এটি সম্ভব কিনা, তিনি সেটির কোনো উত্তরই দেননি। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করবে, এবং এই রোডম্যাপ তৈরি করার আরও একটি দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সার্বিক ব্যাপারে 18 মাসের নির্বাচন এবং সেনাপ্রধানের বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের প্রস্তুতিটা কি এটা ঠিক আমরা এক্স্যাক্টলি জানি না। জি, সরকার অনেকগুলো সংস্কারের এজেন্ডা হাতে নিয়েছেন, এবং এরপরে যেটা 6টা তো ইতিমধ্যেই ডিক্লেয়ার হয়েছে, 6টা কমিশন। এরপরে বোধ আরেকটা কমিশনের কথা ইনফরমেশন অ্যাডভাইজার যিনি আছেন তিনি বলেছেন যে মিডিয়া সংক্রান্ত একটা কমিশন করতে চান, এবং ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ নিডেড ভেরি সিরিয়াস। আরও কয়েকটি হবে ডক্টর ইউনূস দেশে ফেরার পরে। এবং আপনি জানেন যে ইন্ডিয়াতে ইভেন আপনার মিডিয়া রেগুলেটরি কমিশন ইন্ডিয়াতেও আছে, তাই না? তো আমাদের দেশে ছিল না, আমাদের দেশে তো বলগাহীনভাবে চলছিল, সোজা কথা। সব পাশে থাকা সাংবাদিকরা তো বেশি ছিল। তো এই পাশে থাকা সাংবাদিক, দলদাস সাংবাদিক, এমনকি 5 তারিখে অভ্যুত্থান ঘটে যাচ্ছে, তখনও আমাদের দেশের মানে ইলেকট্রনিক মিডিয়া পার্টিকুলারলি মেনি অফ দেম তারা সাহসী দেখাতে পারেন না। আবার খুব খুব গর্বের সাথে তারা নিজেদেরকে গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম বলতে চান। তো জনগণের পক্ষে যারা দাঁড়াতে পারেন না বা সাহস থাকে না, এবং এই যে না থাকার কারণটা যারা অনেকে অকপটে প্রকাশ করেন, সেই ধরনের প্রতিষ্ঠান, সেই ধরনের ব্যক্তির আসলে খুব গণমাধ্যম ব্যক্তিত্ব হতে পারেন না। তো যাই হোক, যাতে এই যে মাধ্যম, প্রচার মাধ্যমটা, আমি এটাকে প্রচার মাধ্যম বলতে খুব পছন্দ করি, বা সংবাদ মাধ্যম যেটি বলেন না কেন, তো এটা গণমাধ্যম হয়ে উঠুক, এবং গণমাধ্যমে ওঠার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতা, সামাজিক রাজনৈতিক যেই অপসংস্কৃতি যেগুলো আছে, যেগুলোর কারণে গণমাধ্যমে ওঠা সম্ভব হয়ে ওঠেনি, সেগুলো মানে আপনার দূর হবে। আমাদের দেশের মানে এই সংবাদ মাধ্যমটি, গুরুত্বপূর্ণ মাধ্যমটি, এটা আসলেই মানে জনগণের পক্ষে মানে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল হবে। এইটাই আমি আশা করব। যাই হোক, তো আপনি যেটা মানে সেনাপ্রধানের বক্তব্য সঙ্গে আসছেন, আমি মানে প্রথমত আমি সেনাপ্রধানের এই স্টেটমেন্ট না, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, রয়টার্সের সাথে দিয়েছেন, ওনার মনের ইন্টারভিউর স্পিরিটটাকে আমি রেসপেক্ট করি, সাপোর্টও করি। উনি ঠিকই বলেছেন, এবং যেহেতু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আউটকাম হিসেবে বর্তমান একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন ঘটার মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এই সরকারটাকে তো ডিস্টেবিলাইজ করার জন্য আপনার নানাবিধ আপনার মানে অপতৎপরতা আছে, এবং আমরা আগেও দেখেছি মানে সেটা আপনার ইন দ্য নেম অফ আপনার মানে জুডিশিয়াল কু, ইন দ্য নেম অফ আপনার আনসারদের বিদ্রোহ, মানে আপনার ছাত্রলীগের ক্যাডাররা আপনার আনসারের পোশাক পরে আপনার মানে বিদ্রোহে অংশ নিয়েছিল, সেটা আনসারের ডিজি তিনি নিজেই পাবলিক স্টেটমেন্ট করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে মানে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এই সমস্ত মানে ছাত্রলীগের এক্স ক্যাডার যারা আপনার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকেছে এবং ঢুকে তারা এই অপকর্মগুলো মানে করছে, আপনি নিশ্চয়ই জানেন। আমি তো একসময় 80-তে তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, তখনকার সময় সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠনটা আমাদের ছিল। তো এবং তখনকার একটা ফ্যাসিস্ট রেজিমকে আমরা ক্ষমতা থেকে নামিয়েছিলাম।
তখন দেখেছি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে আমাদের সময় আন্দোলনগুলোকে মানে ব্যাহত করার জন্য সরকার কিন্তু এজেন্ট প্রভোকেটিয়ার্স লেলিয়ে দিত, ঢুকিয়ে দিত। তারা এমন সমস্ত হঠাৎ মানে কুকর্ম করে বসতো, তারা দেখা গেলো কোনো না কোনো রাজনৈতিক দলের মানে ছদ্মবরণই আছে, পরিচয়ের মধ্যেই আছে, কিন্তু এমন ঘটনা ঘটাতো যে আমাদের আন্দোলনটা ব্যাহত যেত বা আন্দোলনরত সংগঠনগুলোর মধ্যে বিভেদ, অনৈক্য সৃষ্টি হতো, এগুলো আমরা দেখেছি। তো সুতরাং এই আমরা রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার একজন মানে আপনার একটা প্রতিবন্ধী মানে মানুষ, তার প্রতি যে নির্মমতা দেখলাম আমরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক না সে আপনার যে দলের বিরোধী দলের হোক না কেন, যে কাজগুলো আওয়ামী ফ্যাসিস্টরা যে কাজগুলো করতো, শিবির সন্দেহ যাদেরকে পিটিয়ে মারতো, অথবা লগি বৈঠার নামে আওয়ামী লীগ যে তাণ্ডব 28 অক্টোবরে যে কর্মকাণ্ডগুলো করেছিল, একই কর্মকাণ্ড অন্যরাও মানে অন্যদের হাতেও রিপিট হোক, এটা তোমরা চাই না। কিন্তু আমরা যেটা মানে পরবর্তীতে আমরা যেটা ফাইন্ড আউট করলাম, এটা পত্রপত্রিকা রিপোর্টে চলে আসছে, এগুলো মূলত আপনার ইনফিল্ট্রেটর ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে ছায়ার মধ্যে থেকে এই ছাত্রলীগ করা যে মানে পোলাপানগুলো আছে স্ট্রেট কাটা, সেটাও তো নিয়ন্ত্রণ করতে পারছে না। কেমনে করবে? এগুলো তো সবই তো মানে আপনার মানে বর্ণচরা। এগুলো দেখবেন আপনার ফেসবুকের সমস্ত সাবেক ছাত্রলীগের সাথে ছিল, কেউ ফুল নিচ্ছে, কেউ এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, হ্যাঁ, নানান ধরনের দেখি তো আমরা। এরাই তো আপনার মানে হঠাৎ করে মানে শেখ হাসিনার গভর্নমেন্ট, ওদের যে তৎকালীন যে ডিজিএফআই যারা হোতা ছিল, তারা তো এগুলো তাদেরকে এরা ইমপ্লান্ট করেছিল এগুলোকে। এরা মানে কেউ এখন কুকর্ম করছে, কেউ সাধু সেজে বসে আছে। সুতরাং এইগুলোর মধ্য থেকে যে সমস্ত এজেন্ট আছে, সেই এজেন্টগুলো একটা বিরাট ধরনের আমাদের শঙ্কার বিষয়। তো সেনাপ্রধান যে কথাটি বলেছেন যে কোনো পরিস্থিতি হোক বা সাথে থাকবো, ইয়েস, বিকজ এইটা ছাত্র জনতা, মায়েরা বলেন, সবাই এইটা শুধু কি ছেলেরা আন্দোলন, ছেলেদের মাও তো আন্দোলনের শরিক হয়েছেন, তাই না? ভাই গেছে, বোনেরা সাথে ছিল। তো এই যে একটা অভূতপূর্ব, এমনকি আমি আই ক্যান টক অ্যাবাউট আর্মি, আমাদের দেশের আর্মি 3 তারিখে যে আমাদের আর্মি চিফ তিনি যেই দরবারটি করলেন, তিনি মানে আমি বলবো যে মানে উনি যে একটা কনসেনসাস মানে নিলেন, এবং মানে আর্মির মধ্যে একটা ডিসিশন হলো যে তারা মানে ইয়ে করবে না, কি বলে, গুলি করাকে, ছেলেদের বিরুদ্ধে, নাগরিকদের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়াবেন না। এটা তো এই আন্দোলনে একটা বড় শক্তি জুগিয়েছে আপনার মানে সেনা মানে প্রধানের উদ্যোগ এবং তার ইয়েটা মানে তার আমি পরবর্তী অনেকগুলি ইনিশিয়েটিভকে আমি ধন্যবাদই জানাতে চাই। তো সুতরাং উনি যেটা বলেছেন যে মানে যে কোনো অবস্থায় সেনা প্রধান বা তার প্রতিষ্ঠান ইউনিসেফের সাথে থাকবে, একই স্পিরিট তো আমাদের রাজনৈতিক দলগুলোরও। আপনারা তো আমরাও বলেছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি যে আমাদের মানে সেনা প্রধান তিনিও কিন্তু একই কথাটাই ইনফ্যাক্ট এইভাবেই তিনি বলতে চেয়েছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে এই পতিত স্বৈরাচারের আমরা তাদের এই শকুনের চেহারাটা হয়তো আবার আমরা আড়ালে চট করে কোথাও মানে দেখার আশঙ্কা বোধ করি। সুতরাং আমি এই পরিস্থিতিতে আমি আমাদের সেনা মানে প্রধানকে আমি বরং ধন্যবাদ জানাতে চাই ফর হিজ আপনার কি বলে তার জেস্চার, তাই না, ভেরি অনেস্ট জেস্চার উনি এটা বলেছেন। এবং আরও রক্তপাতের যে পরিকল্পনা বিগত সরকার আমলে ছিল সেটা তিনি মানে রুখে দিয়েছিলেন, তাই না। এবং এই আন্দোলনটা সফল হওয়ার পেছনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পার্টিকুলার আমাদের সেনাবাহিনী, দে হ্যাড এ ভেরি গুড কন্ট্রিবিউশন, ভেরি বিগ রোল ছিল। এবং সেনা প্রধান হিসেবে আপনার যে জেনারেল ওয়াকার, তিনি ধন্যবাদ পেতে পারেন। তিনি কিন্তু স্বৈরাচারের যে আপনার মানে কনস্পিরেসি, সেটাকে তিনি মানে রুখে দিয়েছিলেন এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়েছেন, জনগণের পাশে ছিলেন। ওকে, আমরা একটু সোহরাব হাসান আপনার কাছে একটু জানতে চাই, যে অংশটুকু আমরা এক অংশের উত্তর রিপন ভাইয়ের কাছ থেকে পেলাম, আরেকটি অংশ যেটি নিয়ে বলছিলাম যে তিনি তার বক্তব্যের একটি অংশে বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে একটি অবস্থানের কথা। আসলে সেটি কতটুকু সম্ভব বা কবে নির্বাচন, এই প্রশ্নটি এখনই করা ঠিক হবে কিনা? না, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছিল যে এই সরকার কতদিন থাকবে, কতদিনে তার সংস্কার কাজ শেষ হবে, কতদিনে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা প্রধান উপদেষ্টাও এটা স্পষ্ট করে বলেননি, বরং তার শেষ ভাষণে সংস্কারের বিষয়টি উল্লেখ করেছেন যে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা। সেনাপ্রধান যে কাজটি করলেন সেটি তিনি একটি সময় বেঁধে দিলেন।
এক ধরনের এটি দুই ধরনের, একটা হলো রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দেওয়া যে এর মধ্যে বার্তা মানে, এবং হতে সেটা পারে এর ইতিবাচক বার্তাও হতে পারে, যে একটা কি বলে সবুজ সংকেত দেয়া যে এর মধ্যে নির্বাচনটি হতে পারে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যাতে খুব অস্থির না হয়। আবার ধারণ করতে বলে সবাইকে। আবার অন্তর্বর্তী সরকারকেও বলেছে একটা যে pressure। তারা যাতে তারা যাতে কাজগুলো এই 18 মাসের মধ্যে করে ফেলে। তৃতীয় যে কথাটি, গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে এই যে পরিবর্তনের সশস্ত্র বাহিনীরও একটা ভূমিকা আছে, এবং পরিবর্তনকে অনুমোদন করেছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার তাকে সমর্থন করেছেন এবং যে কোনো অবস্থায় সমর্থন করবেন এটাও বলেছেন। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে সেনাবাহিনী কখনোই রাজনৈতিক বিষয়ে সংশ্লিষ্ট থাকবে না, সম্পৃক্ত হবে না, মানে রাজনীতি থেকে সেনাবাহিনীকে যাতে বাইরে রাখা হয়। এবং তিনি সেক্ষেত্রে তিনি পদ্ধতির কথাও বলেছেন যে বর্তমানে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার স্তরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকুক, এবং সেনাবাহিনী যাতে বা সশস্ত্র বাহিনী যাতে রাষ্ট্রপতির অধীনে চলে যায়। এখন তাহলে আগামী সংবিধানের রূপরেখাটা কি হবে? বর্তমানে যে সংবিধান আছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী একমাত্র প্রধান নির্বাহী, সেখানে রাষ্ট্রপতির ভূমিকা খুবই সামান্য। প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া নাই বললেই চলে। নিয়োগ এবং এবং প্রধান নির্বাচন কমিশনকে নিয়োগ ছাড়া আর কোনো তার এককভাবে কোনো কিছু করার নেই। সুতরাং এক ধরনের বার্তা তো বটেই। এখন দেখা যাক যে অন্তর্বর্তী সরকার কিভাবে কাজগুলো এগিয়ে নেয়। সৌরভ ভাই, আরেকটি ব্যাপারে আপনার কাছ থেকে একটু ছোট্ট উত্তর নিয়ে শেষের দিকে আমরা একদম ছোট্ট করে বলবেন, সেটি হচ্ছে যে আগামীকাল থেকে, অর্থাৎ আজকে থেকেই বলা যায় কারণ 12টার বেশি বাজে, সেটি হচ্ছে যে পোশাক কারখানাগুলো খোলা থাকবে এটি আশা করা হচ্ছে, এবং তাদের দাবিগুলোও মেনে নেওয়া হয়েছে, এবং যে সমস্ত বকেয়া রয়েছে সেগুলো 10 অক্টোবরের ভিতরে দিয়ে দেওয়া হবে, এবং সেই সঙ্গে কঠোর বার্তাও দিয়েছে যেন আর বিশৃঙ্খলা না হয়। আপনি কতটুকু আশাবাদী যে ঠিকঠাক হয়ে যাবে? প্রথমত তো আশাবাদের চেয়েও শ্রমিকরা যে এতদিন বঞ্চিত হয়ে আসছিলেন, যেটা মালিকরা স্বীকার করতে চাননি, সেটি এই সমঝোতার মধ্য দিয়ে কিন্তু স্বীকার করলেন। অর্থাৎ শ্রমিকদের যে সুযোগ সুবিধা দেওয়া হতো সেটা যথেষ্ট নয়। এমনকি মজুরি যখন বিগত সরকারে আমলে যে মজুরি ঠিক করা হলো, ন্যূনতম মজুরি, তখন কিন্তু বলা হয়েছিল তাদেরকে রেশন দেওয়া হবে। জি, এখন সেই রেশনের ব্যাপারে আমি জানি না যে এই বৈঠকে এবং সরকার টিসিবির মাধ্যমে সেই রেশনের ব্যবস্থা এবং সেটি দ্রুত বাস্তবায়ন করা। জি, মানে ওইটা তো প্রায় 1 বছর হলো এই যে মজুরি বোর্ড। জি জি, এবং সেটা বাস্তবায়নও হলো, যদিও শ্রমিকরা সেটি সন্তুষ্ট ছিলেন না, কিন্তু রেশনিং ব্যবস্থা চালু হলো না। আমরা আশা করব সে চালু হবে, প্রতিটি শ্রমিক পাবে, এবং মালিকদের আরেকটি যে ভবিষ্যতে একটা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য শ্রমিকদের আবাসনের ব্যবস্থাও তাদের করা উচিত বলে মনে করি। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষে রিপন ভাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কতটুকু আশাবাদী এবং বিশৃঙ্খলা স্থায়ীভাবে দূর করার ক্ষেত্রে এই আপাতত যে 18 দফা দাবি তার অনেকটাই মেনে নিয়েছে, যার মধ্য দিয়ে একটি সমাধানের পথে যাবে কিনা একেবারে সংক্ষেপে বলবেন? সমাধানের দিকে তো যাওয়া উচিতই, তবে আমি শ্রমিকদের রাইটসের কথা যেটা বলতে চাই, দেখুন সেটা হচ্ছে আমাদের দেশের গার্মেন্টসের যারা নেতা বা এই শিল্প কারখানাগুলোর যারা মালিক, আপনি এদের যদি অনেকের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি তাকান, এদের স্ফীতি যেভাবে ঘটেছে, অর্থনৈতিক স্ফীতির কথা বলতে চাই, তাই না? জি। তো এটা তো অনেক নিঃসন্দেহে তাদের পরিশ্রম আছে, তাদের কন্ট্রিবিউশন আছে, ইনভেস্টমেন্ট আছে, তারা যেভাবে ফুলে ফেপেছেন, আমি পজিটিভ অর্থে বলছি, সেইভাবে তো শ্রমিকরা কিন্তু আপনার তাদের হিস্সাটা সেভাবে পাননি। এটা অত্যন্ত সত্য কথা, তাই না? তো শ্রমিকদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে কষ্টের মধ্যে রেখে আপনার শুধু মালিকরা আপনার কানাডার নাগরিকত্ব নেবেন, আমার জানা মতে বেশ কিছু বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা কিভাবে তারা কানাডার বিভিন্ন বড় বড় দেশগুলোর আপনার সিটিজেনশিপ পেয়ে গেছেন, তাই না? সিটিজেনশিপ পাওয়ারও তো একটা নানান প্রক্রিয়া থাকে, কি বলে পার্মানেন্ট রেসিডেন্সি ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং টাকা তো তারা বিদেশে পাঠিয়েছেন, এতেও কোনো সন্দেহ নাই। তো এখন কথা হচ্ছে কি যে আপনার বাংলাদেশের গার্মেন্টসের একটা অফুরন্ত সুযোগ আসবে বলে আমি মনে করি,
যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনূস যেহেতু আমাদের এখন সরকার প্রধান, তিনি নিশ্চয়ই আপনার জিএসপি যে ফ্যাসিলিটিসটা আমরা পেতাম, যেটা আওয়ামী লীগের আমলে সাসপেন্ডেড ছিল, সেটা যদি আবার রেস্টোর হয়ে যায় তাহলে আমাদের কিন্তু কারখানাগুলোর অনেক কাজ ফিরে আসবে, তাই না? আমরা প্রতিযোগিতা সক্ষম হব, আমরা এই কাজগুলো লাগাতে পারবো। সুতরাং সেক্ষেত্রে আমাদের দক্ষ শ্রমিকও যেমন লাগবে এবং আমাদের নিবেদিত শ্রমিকও লাগবে। সুতরাং একটা চমৎকার মালিক শ্রমিক সম্পর্ক খুবই দরকার হবে, যাতে করে আমরা বাংলাদেশের গার্মেন্টস নিয়ে আমরা 1 নম্বর যেতে পারি, 2 নম্বরে না। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আমরাও প্রত্যাশা ব্যক্ত করি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে অফুরন্ত সুযোগ সেটি তৈরি হবে, এবং সেই সাথে একটি তথ্য দিয়েই শেষ করি যে চলতি মাসের আজ 24 দিন শেষ হলো, প্রথম 23 দিনেই 50 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানী সহ সারা দেশে, এবং যা গত মাসের তুলনায় দ্বিগুণ। এবং এই ডেঙ্গুর হাত থেকে বাঁচানোর জন্য, কিংবা যদি বলি যে মশা নিধনের জন্য 12টি টিম গঠন করেছে সরকার। তো আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়েও অনুরোধ করব, আহ্বান জানাবো সবাইকে, সরকারের পাশাপাশি, যেহেতু ডেঙ্গু এমন একটি রোগ যেটি আমরা বছরের এই সময় এসে দেখি, যেটি শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে যে যার জায়গা থেকে তার আঙ্গিনা, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যে কোনো জায়গায় স্বচ্ছ পানি যেন জমে না থাকে সেদিকেও খেয়াল রাখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো আইএফআইসি নিবেদিত এই সময়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।